পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে কখনো বা গাড়িতে, কখনো বা হেঁটে হেঁটে ট্রেকিং করে এর সৌন্দর্য উপভোগ করতে হয়। আপনি কি ট্রেকিং পছন্দ করেন? কিন্তু হ্যাঁ, এই ট্রেকটি অন্য ২-৪টি ট্রেকের মতো নয়, একটু আলাদা। কারণ এখানে না আছে বিদ্যুৎ সংযোগ, না আছে মোবাইল সংযোগ। বর্তমান সময়ে আমরা মোবাইল সংযোগ ছাড়া একটি দিনও কাটাতে পারি না, কিন্তু এই ট্রেকটি আপনাকে করতে হলে ৭ দিন পৃথিবীর অন্য যে কোনো স্থানের সাথে আপনাকে সংযোগ বিচ্ছিন্ন করে সংযোগ স্থাপন করতে হবে প্রকৃতির বুকে বিভিন্ন ভ্যালিতে ফুটে থাকা ফুলের সাথে, পাহাড়ের চূড়াভর্তি গ্লেসিয়ারের সাথে, বরফ গলা জলে তৈরি ঝর্ণার সাথে, সর্বোপরি এই ঝর্ণা থেকে তৈরি বিভিন্ন অসাধারণ সুন্দর লেকের সাথে। এইরকম একটি সুন্দর ট্রেকিং যদি আপনি করতে চান, তাহলে আপনাকে আসতে হবে KGL ট্রেক করতে বা কাশ্মীর গ্রেট লেকের ট্রেকটি করতে। এই ট্রেকিং পথটি বছরে ৩ মাস ওপেন থাকে, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর। এর মধ্যে আপনি যে কোনো সময় করতে পারেন। জম্মু কাশ্মীরের সোনমার্গের শীতকারি থেকে এই ট্রেকিংটি শুরু হয়। এই সোনমার্গের শীতকারি থেকে আমরা ট্রেকিংটি শুরু করেছিলাম এবং নারায়ণ গিয়ে ট্রেকিংটি শেষ হয়েছিল। প্রথম দিনেই শীতকারি থেকে আমরা যাত্রা শুরু করলাম। যাত্রার শুরুতেই পাবেন ঘন পাইন গাছ ও ম্যাপেল গাছ, বিভিন্ন গাছের দর্শন পাবেন এবং বিভিন্ন গাছের ছায়ার মধ্য দিয়ে আপনি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবেন। প্রথম দিন ৩ থেকে ৪ কিলোমিটার পুরো টানা খাড়াই পথ। এই পথে উঠেই আপনি একটি সুন্দর বুগিয়াল দেখতে পাবেন। সোনমার্গের শীতকারি থেকে শুরু করার পর ১৩ কিলোমিটার দূরে, অর্থাৎ ১৩ কিলোমিটার পথ অতিক্রম করে নিশনাই ক্যাম্পে আপনাকে টেন্টে থাকতে হবে। প্রত্যেক দিনই কোনো দিন ১৩ কিলোমিটার, কোনো দিন ১৪ কিলোমিটার, কোনো দিন ১৬ কিলোমিটার এরকম পথ অতিক্রম করার পর প্রত্যেক দিন আপনাকে টেন্টে থাকতে হবে। শীতকারি থেকে নিশনাই ক্যাম্প পর্যন্ত ১৩ কিলোমিটার পথ পৌঁছতে সময় লাগবে ৭ থেকে ৮ ঘন্টা। এগুলো বিভিন্ন ট্রেকিংয়ের উপরে নির্ভর করে। কেউ খুব দ্রুত হেঁটে যায়, কেউ বা যেতে একটু সময় নিয়ে নেয়। যেহেতু কাশ্মীরের এই অঞ্চলে যখন আপনি ট্রেকিং করতে যাবেন তখন অনেকটা সময় পাওয়া যায়। সন্ধে হতে হতে প্রায় ৭:৩০ সময় সন্ধ্যা হয়, ফলে অনেকটা সময় পাওয়া যায় এই প্রতিদিন হাঁটার পথ পৌঁছে যেতে। এই KGL ট্রেকের মাত্র ২টো দিনই এরকম গাছের ছায়ার নিচ থেকে ট্রেকিং করতে পারবেন। প্রথম দিন আর যেদিন আপনি নেমে যাবেন সেদিন। বাকি দিনগুলি আপনাকে পাহাড়ের ভ্যালিতে ভ্যালিতে আপনাকে ট্রেক করে বা কখনো বা পাহাড়ের পাস ক্রস করে আপনাকে ট্রেকিং করে যেতে হবে। প্রতিদিন ট্রেকিংয়ের শুরুতে ব্রেকফাস্ট করে যে দুপুরের লাঞ্চ আপনাকে প্যাক লাঞ্চ দেওয়া হবে, সেই প্যাক লাঞ্চ মাঝপথে যখনই কোনো রিভারের কাছাকাছি আসবে তখনই সেখানে বসে লাঞ্চ পয়েন্টে আপনাকে সেই দুপুরের লাঞ্চ করে নিতে হবে। আমরাও সেই সিন্ধ রিভারের কাছে দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম প্রথম দিনের। লাঞ্চ শেষে এই নদীর পাশ ধরেই ভ্যালিতে ভ্যালিতে আমরা পৌঁছে গেলাম নিশনাই পাস ক্যাম্পে এবং সেদিনকার এইখানেই এই টেন্টেই আমরা নাইট স্টে করেছিলাম। দ্বিতীয় দিনে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আপনাকে প্যাক লাঞ্চ নিয়ে বেরিয়ে পড়তে হবে।
দ্বিতীয় দিনে অতিক্রম করতে হবে 14 কিলোমিটার পথ। এই 14 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য আপনাকে যত সকালবেলা বেরোবেন ততই আপনার পক্ষে ট্রেকিং করা সহজ হবে। কেন, যেহেতু কোনো গাছ নেই, আপনাকে যদি বৃষ্টি হয় তবে বৃষ্টি মাথায় নিয়েই, যদি রোদ হয় সেই রোদ মাথায় নিয়েই আপনাকে ট্রেকিং করতে হবে। আমাদের ট্রেকিং পথে একদিন বৃষ্টি পেয়েছিলাম, সেদিনই যেহেতু পাহাড়ি পথে বৃষ্টি হলে খুব ভয়াবহ পরিস্থিতি ধারণ করে। কেজিএল ট্রেকটি যতটা সহজ, ঠিক বৃষ্টি হলে কেজিএল ট্রেকিং করাটা ততটাই কষ্টকর হয়। যেমন ঘোড়া উঠতেও কষ্ট হয়, তেমনি আপনার পাহাড়ের ঢালে সেই ট্রেকিং জুতো পরে হাঁটাটাও খুব কষ্টদায়ক হয়। শুরুতেই আমরা পেয়ে গেলাম একটি লেকের দর্শন। নিশনাই ক্যাম্প থেকে বেরিয়েই প্রথম লেকের দর্শন পাবেন। এই নিশনাই ক্যাম্প পাস করে আমরা দ্বিতীয় দিনে যাব সেই বিষ্ণুসার ক্যাম্পের দিকে। কেজিএল ট্রেকে পাওয়া যায় কিছু ভেড়ার পালের দর্শন। প্রত্যেকটা ভ্যালি থেকে যখন আর একটা ভ্যালিতে আপনি পৌঁছে যাবেন তখনই আপনি অসংখ্য ভেড়ার পাল দেখতে পাবেন। আমিও ঠিক নিশনাই ক্যাম্প অতিক্রম করার সময় প্রচুর ভেড়ার পালের দর্শন পেয়েছিলাম। দ্বিতীয় দিনে উঠতে হবে 11,080 ফিট থেকে প্রায় 12,011 ফিটের মতো উচ্চতায়। এই পথটি যেতে বা দ্বিতীয় দিনের এই 14 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টার মতো। এই সময় ভ্যালিতে প্রচুর ফুল পাওয়া যায়। যেহেতু আগস্ট মাস ছিল, এই আগস্ট মাসের প্রত্যেকটা ভ্যালিতে অসাধারণ ফুল দেখতে পাবেন। আপনি একদিকে ফুল, অন্যদিকে পাহাড় ভর্তি গ্লেসিয়ার আপনার মনকে ভরিয়ে তুলবে। সূর্যের যেমন প্রখর তাপ থাকে, তেমনি যে ভ্যালিতে যখন আপনি ট্রেকিং করে চলবেন তেমনি বইতে থাকে ঠান্ডা হাওয়া। এই ঠান্ডা হাওয়ায় কখনো আপনাকে জ্যাকেট পরতে হবে, কখনো বা আপনি গেঞ্জি পরেই ট্রেকিং করতে পারবেন। গ্রেট লেক ট্রেক করতে হলে আপনাকে ভালো শু নিয়ে যেতে হবে, শুয়ের গ্রিপ যেন ভালো হয়। যেহেতু প্রত্যেক দিন শুরুতেই 3 থেকে 4 ঘন্টা পথ আপনাকে খাড়াই উঠতে হবে। যদি বৃষ্টি হয় তাহলে ওঠার পথ আরও মারাত্মক ভয়ঙ্কর হয়। সেই জন্য অবশ্যই ভালো গ্রিপযুক্ত জুতো এবং স্টিক অবশ্যই রাখবেন। কাশ্মীর গ্রেট লেকের প্রত্যেকটি ভ্যালিতে ফুটে থাকে অসংখ্য বিভিন্ন রঙের নাম না জানা কত ফুল। প্রতিটি ভ্যালি আপনি যখনই সামনে এগিয়ে যাবেন আরও বিভিন্ন ধরনের ফুলকে আপনি দেখতে পাবেন। বিশেষ করে আগস্ট মাসের শেষের দিকে ট্রেকিং করলে আরও বেশি পরিমাণে ফুল দেখতে পাওয়া যায়। কেজিএল ট্রেকের নির্দিষ্ট কোনো পথ থাকে না। ভ্যালির মাঝখান থেকে এই সুন্দর ফুলের উপর থেকেই আপনাকে হেঁটে যেতে হবে। হেঁটে যাওয়ার সময় এই বিভিন্ন রং বেরঙের ফুলের আপনার পথে হাঁটার যে ক্লান্তিকে দূর করে দেবে। চারপাশে যেদিকেই তাকাবেন শুধু বিভিন্ন রঙের ফুলকে আপনি দেখতে পাবেন। ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনে এগিয়ে গেলেই যখন নিশনাই ক্যাম্প অতিক্রম করবেন দেখতে পাবেন বিশাল বড় বড় দৈত্যাকার সেই গ্লেসিয়ার। এই গ্লেসিয়ারগুলো গলেই নিচের দিকে ঝর্ণার আকারে নেমে আসে, আর সেখান থেকেই তৈরি হয় বেশ সুন্দর সুন্দর লেক, যা দেখার জন্যই এই ট্রেকটি করা হয় এবং ট্রেকটির নামকরণ হয়
কাশ্মীর গ্রেট লেক। ভ্যালির ফুলের সৌন্দর্য অতিক্রম করে অবশেষে চলে এলাম দ্বিতীয় দিনের লাঞ্চ পয়েন্টে। এই নদীর পাশে বসেই আমরা দ্বিতীয় দিনের লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিনের শেষ পথ অতিক্রম করার জন্য। শুরুতেই একটু এই নদীটাকে বোল্ডারটা পেরিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম একটি সুন্দর ভ্যালিতে, যে ভ্যালির ভাষা মুখে বলে প্রকাশ করা যাবে না। এত সুন্দর ভ্যালিটি ছিল, চারিদিকে সবুজ ঘাস ভর্তি, পাহাড়গুলোতে কোনো গাছ নেই, মনে হচ্ছে লাদাখের কাছাকাছি পৌঁছে গেছে। তৃতীয় দিনে ট্রেকিংয়ের শুরুতেই আপনি পাবেন সুন্দর ভ্যালির মধ্যে ভেড়ার পাল। আপনার ট্রেকিং পথ ধরেই এই ভেড়ার পালেরা হাঁটতে থাকে, কখনো ভেড়ার পেছনে, কখনো বা ভেড়ার পাশ দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। তৃতীয় দিনে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতে হয় 16 কিলোমিটার, তাই সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। সকাল সকাল ট্রেন থেকে উঠে লাঞ্চ প্যাক করে বেরিয়ে পড়ুন। প্রথমেই দেখা পাবেন সেই বহু অপেক্ষাকৃত সুন্দর লেক, বিষ্ণুসার লেক, যার জল একদম স্বচ্ছ ব্লু রঙের। পাহাড়ের চূড়ায় গ্লেসিয়ার ভর্তি, এই গ্লেসিয়ার গলেই নিচের দিকে জল নেমে আসে। এই বিষ্ণুসার লেকের থেকে একটু উপরের দিকে গেলেই দেখা পাওয়া যায় কৃষ্ণসার লেক। এই বিষ্ণুসার ও কৃষ্ণসার লেকের পাশ থেকেই গতসার পাস অর্থাৎ কাশ্মীর গ্রেট লেকের সর্বোচ্চ উচ্চতা 13,725 ফিটের উচ্চতায় তৃতীয় দিনেই উঠতে হবে। এবং এই দিনে এই গতসার পাসে অতিক্রম করার সময় হালকা বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম, ফলে ঘোড়ার মালিকরা বলেছিল আগে তাদের ঘোরা যাবে। যেহেতু গতসার পাস প্রচুর চড়াই, যদি গতসার পাস ঘোড়া অতিক্রম করতে পারে তবেই আমাদেরকে ওখান থেকে যেতে বলবে। যদি গতসার পাস ঘোড়া অতিক্রম করতে না পারে, সেক্ষেত্রে বাফার ডে হিসাবে সেই দিনটিকে এখানেই কাটিয়ে দিতে হবে। ঘোড়া যেহেতু যেতে পেরেছিল, তাই আমরাও ধীরে ধীরে গতসার পাস অতিক্রম করার চেষ্টা করলাম। এতটাই চড়াই এবং এতটাই উঁচুতে যে এই গতসার পাস এর উপরে উঠলে একসঙ্গেই দুটো লেক দেখা যায়, খুব চড়াই। তৃতীয় দিনে গতসার পাস অতিক্রম করা মানে আপনার তৃতীয় দিনের সর্বোচ্চ উচ্চতায় ওঠা কমপ্লিট। এই তৃতীয় দিনের সর্বোচ্চ উচ্চতা থেকে এরপর আস্তে আস্তে ভ্যালি ধরে নিচের দিকে নামতে হবে। তবে নিচের দিকে নামলেও দীর্ঘ পথ অতিক্রম করতে হয়, প্রায় 16 কিলোমিটার পথ। গতসার পাস অতিক্রম করার পর আপনাকে যে ক্যাম্প পর্যন্ত যেতে হবে তাতেও অনেকটা পথ অতিক্রম করতে হয়। তৃতীয় দিনের শেষে আপনাকে ওখানে যে সিআরপিএফ ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে আপনাকে টিমের সমস্ত লোককে একসঙ্গে আবার কাউন্ট করা হবে। প্রথম দিনের যখন যাত্রা শুরু হয়েছিল বা ট্রেকিং শুরু হয়েছিল, তখন শুরুতেই শীতকারি থেকে একটু উপরে উঠলেই সেখানে সিআরপিএফ যে আপনার টিমের কতজন আছে সেই সংখ্যাটা গুণে গ্রুপ ফটো তুলে আপনাকে প্রবেশ করতে দেবে। তৃতীয় দিনের শেষে আবার সেই ক্যাম্পে একটি ক্যাম্প পড়বে, সেই ক্যাম্পে সেনা ক্যাম্পে আপনাকে আবার গ্রুপের সবাইকে এক জায়গায় করে কাউন্ট করে আপনাকে ট্রেনটে যেতে হবে। তৃতীয় দিনে নামার পথে ভ্যালিতে প্রচুর ফুল দেখতে পাবেন। এই ফুল দেখে নিচে নেমে যখনই আপনি কোনো ঝর্ণার কাছে আসবেন, তখন সেখানেই আপনার সেই দিনের লাঞ্চ পয়েন্ট হিসাবে সেই জায়গাটিকে নির্বাচন করা হয়।
আপনি চাইলে যদি আপনার আগেই খাওয়ার ইচ্ছা হয় তবে আপনি নির্দিষ্ট সময়ের পূর্বেই লাঞ্চ করে নিতে পারবেন, তবে অবশ্যই জলের বোতল সঙ্গে রাখবেন। যে কোম্পানির সঙ্গে আমি ট্রেকিংটি করেছিলাম সেই কোম্পানির নাম ও কোম্পানির মালিকের নাম্বার, ফোন নাম্বার, বিস্তারিত বিবরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনি চাইলে এই ডেসক্রিপশন বক্স থেকে এই ট্রেকিং পরবর্তীকালে করার জন্য গ্রুপের নাম ও ফোন নাম্বার সংগ্রহ করতে পারেন। গচ্ছার লেকের উপরের যে গ্লেসিয়ারটি রয়েছে, গ্লেসিয়ারটি দেখলে মনে হয় পুরো গ্লেসিয়ারটি যেন ভারতবর্ষের ম্যাপের আকৃতি ধারণ করেছে। একটু নিচের দিকে তাকালেই দেখতে পাবেন লেক, সুন্দর পরিষ্কার জল। এই লেক পেরিয়েই ধীরে ধীরে সেনা ক্যাম্পে গণনার পর তৃতীয় দিনের যাত্রাপথ শেষ করে সেনা ক্যাম্পের সামনেই টেন্টে আমরা থেকে গেলাম। চতুর্থ দিনের শুরুতেই প্রথমেই পাবে গ্লেসিয়ার। আমরা যে নদীর তীরে টেন্টে ছিলাম সেই নদীটি গ্লেসিয়ারের উপর থেকে পেরিয়ে যেতে হবে। গ্লেসিয়ার পেরিয়ে খাড়াই পাহাড়ের উপরে উঠতে হবে। গ্লেসিয়ার পেরোনোর জন্য যে জুতোর প্রয়োজন, আমরা সাধারণত নর্মাল শু পরে ট্রেকিং শু পরে ট্রেকিং করেছিলাম, কিন্তু এই শু দ্বারা গ্লেসিয়ার পেরোনোটা অতটা সহজ নয়। কেননা যখনই গ্লেসিয়ারের উপরে পা দিয়েছিলাম প্রতিটি মুহূর্তেই পা হড়কে যাচ্ছিল। গ্লেসিয়ার পেরোনোর জন্য আলাদা শুয়ের প্রয়োজন হয়। তবুও আমরা ছোট গ্লেসিয়ার ছিল, ধীরে ধীরে লাঠির সহায়তায় আমরা গ্লেসিয়ারটাকে সম্পূর্ণ পেরিয়ে ট্রেকিং করে পাহাড়ের উপরে ওঠা শুরু করলাম এবং চতুর্থ দিনের যাত্রা এই গ্লেসিয়ার দিয়েই শুরু হলো। প্রতিদিনই আমরা প্যাক লাঞ্চের ব্যবস্থা করি। এই চতুর্থ দিনেই আমরা সবাই বলেছিলাম আমাদের গ্রুপের যে আমরা হট লাঞ্চ করব, অর্থাৎ চতুর্থ দিনে শেষে যেহেতু 7 থেকে 8 কিলোমিটার পথ, এই পথ অতিক্রম করে আমরা জায়গায় পৌঁছে টেন্টে গিয়েই লাঞ্চ করব। যতটা সহজ 7 থেকে 8 কিলোমিটার পথ যাব ভেবেছিলাম ততটা সহজ ছিল নয়। তার মধ্যেও ছিল অফুরন্ত সুন্দর ভ্যালি, যার দিকে তাকালে প্রাণ জুড়িয়ে যাবে। ভ্যালি ধরে ধরে সামনে এগোতে থাকলাম। যতই সামনে এগোবো ততই যেন চারিদিকের প্রকৃতি সুন্দর চোখের সামনে ফুটে উঠবে। চারিদিক সবুজে ঘেরা সুন্দর ভ্যালি। এই ভ্যালিতে দু একটি গরু বা ঘোড়া দেখতে পাওয়া যায়, যা দেখতে ভ্যালির সৌন্দর্য আরও বৃদ্ধি করে দেয়। একটু সামনে এগিয়েই আমরা দেখতে পেলাম সেই নাঙ্গা পর্বত। এই নাঙ্গা পর্বত পাকিস্তানে অবস্থিত। হালকা মেঘাচ্ছন্ন থাকায় আমরা স্পষ্টভাবে এই নাঙ্গা পর্বত দেখতে পারিনি। আবছা নাঙ্গা পর্বতের আবছা অংশটা আমাদের দৃষ্টিগোচর হয়েছিল। নাঙ্গা পর্বত দেখার পর নীল আকাশ আর সবুজ ভ্যালি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। একটু এগোলেই আমরা দেখতে পেলাম ভেড়ার পাল। আমাদের ট্রেকিং পথেই ভেড়ার পাল, প্রচুর সংখ্যক ভেড়া দাঁড়িয়ে আছে। ভেড়ার পাল দেখে সামনে এগোলেই আমরা আজকের পৌঁছাবো সাচ্চার লেকের দিকে। সাচ্চার পাঁচের কাছ থেকে যখন দাঁড়াবেন তখন মেঘগুলো আপনার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। সামনে এগোলেই দেখতে পাবো সাচ্চার লেক। এই সাচ্চার লেক পেরিয়ে গিয়ে আমরা যখনই নিচের দিকে ভ্যালিটা নেমে যাবে সেই ভ্যালিতেই আমাদের আজকের চতুর্থ দিনের গন্তব্যস্থল। আমরা
এই গন্তব্যস্থানে পৌঁছে হট লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম এই গাতসার পাসের উপরের দিকে 1 থেকে 1.5 কিলোমিটার উপরে আরও একটি লেকের দর্শন নিতে। টেন্ট থেকে আমাদের রুকস্যাক রেখে আমরা 1.5 থেকে 2 কিলোমিটার উপরে গেলেই আরও একটি সাতসার লেক দেখতে পাবেন। এই সাতসার লেকেও অল্প পরিমাণে জলরাশি রয়েছে। উপরে আমরা যখনই উঠেছিলাম মুহূর্তের মধ্যেই মেঘে চারপাশ ঢেকে যায় এবং এই সাতসার পাশেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। মেঘগুলো এসে আপনাকে মুহূর্তের মধ্যেই ঢেকে দেবে। চতুর্থ দিনের শেষে এই সাতসার লেকের নিচের যে ভ্যালিটি তাতেই আপনাকে নাইট স্টে করতে হবে। পরের দিন 5th ডে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে সাতসার পাস অতিক্রম করার জন্য। কাশ্মীর গ্রেট লেক ট্রেকিংটির সবচেয়ে বিপজ্জনক ও কষ্টদায়ক ট্রেকিং হলো এই সাতসার পাস অতিক্রম করা। ট্রেকিংয়ের শুরুতেই 2 থেকে 3 কিলোমিটার সম্পূর্ণ রাস্তাবিহীন বোল্ডারের উপর থেকে আপনাকে যেতে হবে। তার মধ্যে এই স্থানটি বিশেষ করে মেঘ এসে দাঁড়িয়ে যায় এবং মুহুর্মুহু বৃষ্টি শুরু হয়। আমরা রেনকোট পরে এখান থেকে ট্রেকিং শুরু করেছিলাম। শুরুতেই বৃষ্টি পেয়েছিলাম। বৃষ্টির মাথায় নিয়ে আমরা যখন ট্রেকিং শুরু করলাম প্রতিটি বোল্ডারকে ধরে ধরে ধীরে ধীরে হাঁটার প্রয়োজন ছিল। যে কোনো মুহূর্তে পা হড়কে গেলে ভ্যালির খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য বোল্ডার উপর থেকে খুব সাবধানে ধীরে ধীরে আমরা এই সাতসার পাস অতিক্রম করার জন্য এগিয়ে গেলাম। সাতসার পাস অতিক্রম করার সময় এই জায়গাটি আপনাকে কিছুটা দার্জিলিংয়ের ফিলিংস অনুভব করতে পারবেন। ভ্যালিতে মেঘ এসে আপনার মাথার উপর থেকে মেঘ ভেসে যাবে, মাঝে মাঝে বৃষ্টি দেখতে পাবেন। এই বৃষ্টি মেঘ অতিক্রম করে ধীরে ধীরে আপনাকে সাতসার পাস এর উপরের দিকে উঠতে হবে। সাতসার পাস থেকে যদি নিচের দিকে তাকানো হয় তাহলে আপনি একই সাথে গঙ্গোবাল লেক ও নন্দকুল লেক দুটো লেকই ও পাহাড়বর্তী গ্লেসিয়ার একসঙ্গেই দেখা যায়। সাতসার লেকটি পাস করে বেশ সুন্দর একটি ভ্যালি দেখতে পাবেন। এই ভ্যালিটিকে ক্রস করেই সবার আকর্ষণ থাকে সেই গঙ্গোবাল লেকের দিকে। গঙ্গোবাল লেকটি হলো অন্য 2-4টি লেকের থেকে একটু আলাদা। এই লেকটিকে কাশ্মীরি পণ্ডিতরা গঙ্গার রূপে পূজা করে থাকেন। তাদের প্রিয়জন মারা গেলে এই গঙ্গোবাল লেকেই তার প্রিয়জনের অস্থি বিসর্জন দেয়। আমাদের ট্রেকিং গ্রুপটি যেদিন গাতসার থেকে সাতসার পাস অতিক্রম করে এই গঙ্গোবাল লেকের নিচেই টেন্টে এসেছিল, সেদিন বৃষ্টি থাকায় আমরা গঙ্গোবাল ও নন্দকুল কোনো লেকটি আমরা দেখতে পাইনি। তার জন্য আমাদের যে বাফার দিনটি ছিল সে দিনটিকে এখানেই আমরা স্টে করে গেলাম। পরদিন সকাল সকাল সেই মেঘাচ্ছন্ন পরিবেশকে উপেক্ষা করে আমরা আবার সেই গঙ্গোবাল লেকের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে গঙ্গোবাল লেক দর্শন করলাম। পরিষ্কার জল, লেকের দিকে তাকালে মনে হবে যে উপর থেকে বোধহয় জলের ভেতরে কোনো ব্লু রং ঢেলে দিয়েছে এবং লেকের যে তলদেশের যে পাথরগুলো ছিল সেগুলোকেও উপর থেকে দেখা যায়। আমাদের গ্রুপের বেশ কয়েকজন
এই গঙ্গোবাল লেকেই স্নান করে নিল। স্নান শেষে এই লেকের চারপাশ ঘুরে আমরা পুনরায় ওই দিনও টেন্টে অপেক্ষা করলাম। গঙ্গোবাল লেক থেকে নিচের দিকে নেমে যাওয়ার সময় আপনি প্রচুর ফুল দেখতে পাবেন। এই ফুলগুলো বেশ চারিদিকে পাহাড়ের খাঁজে খাঁজে ফুটে থাকে। গঙ্গোবাল লেকের পাশেই দেখবেন নন্দকুল লেক। এই দুটি লেকে যদি পরবর্তীতে কেউ ট্রেকিং করতে যান, এই নন্দকুল লেকে প্রচুর ট্রাউট মাছ দেখা যায়। আমাদের সাথে যে ঘোড়া নিয়ে যারা এসেছিল তারা দু একজন ছিপ নিয়ে মাছ ধরেছিল। আপনারা যদি ট্রেকিং করতে যান পরবর্তীতে কেউ, তাহলে অবশ্যই ছিপ নিয়ে যাবেন এবং এখানে এই নন্দকুল লেক থেকে আপনারা প্রচুর ট্রাউট মাছ ধরতে পারবেন। নন্দকুল লেক থেকে এই জলাশয়টি পেরিয়েই আপনাকে টেন্টে যেতে হবে। এই জলাশয়টি পেরোনোর সময় খুব সাবধানে জলাশয়টি পেরোতে হয়, কারণ নিচে প্রচুর স্রোত, উচ্চ গতিসম্পন্ন এবং উপরে শুধুমাত্র দুটি পিলার দেওয়া এবং পিলার দুটিও দুলতে থাকে। তাই খুব সাবধানে ধীরে ধীরে এটি পেরিয়ে আপনি আপনার নিজস্ব টেন্টে যাবেন। প্রচুর গ্রুপ থাকে, কখনো টেন্ট নদীর এপারে নন্দকুল লেকের এপারে থাকে, কখনো যে নদীটি আছে নদীটির ওপারে টেন্ট করে। আমাদের টেন্টটি নদীটির ওপারেই করা হয়েছিল। পাহাড়ের নিচে নেমে আসা যে ভ্যালিটি, সেই ভ্যালিটিতেই আমাদের টেন্ট করেছিল। আমাদের গ্রুপের সবাই এই ট্রেকটি খুব এনজয় করেছিল। পূর্বের 6টা দিন অতিক্রান্ত করার পর এবার 7ম দিনে নিচে নেমে যাওয়ার পালা। সকালে উঠেই পাহাড়ের চূড়ায় গ্লেসিয়ার দেখে এবার নিচের দিকে নামার জন্য প্রস্তুত নিলাম। নামার শুরুতেই যে সুন্দর একটি ভ্যালি দেখতে পেলাম। এই ভ্যালিটিকে এরকম 2-3টি ভ্যালি ক্রস করার পর আমরা নেমে যাব সেই যে সেনা ক্যাম্প, সেই সেনা ক্যাম্পের কাছে। প্রথমেই যে বলেছিলাম যে 3টি সেনা ক্যাম্প পরে, প্রথমে ক্যাম্পে গুনে আপনাকে প্রবেশ করাবে, মাঝখানে একবার সেই টিমের সমস্ত লোককে আবার গণনা করা হয় এবং আজকের শেষ দিন এই ভ্যালিটি ক্রস করেই আপনাকে যে সেনা ক্যাম্প রয়েছে সেই সেনা ক্যাম্পে সমস্ত চেকিং করানো হয়। প্রথমে ব্যাগ চেকিং করানো হয়, তারপর প্রত্যেককে নাম ধরে অরিজিনাল আধার কার্ড দেখাতে হয়। দেখানোর পর আপনার টিমের সকলে উপস্থিত থাকলে ব্যাগ চেকিংয়ের পর আবার নিচের দিকে নেমে আসতে হবে। নামার শুরুতেই প্রায় 500 মিটারের মতো এই বোল্ডার পথ হাঁটতে হয়। এটি হলো নেমে যাওয়ার সময় শেষ বোল্ডারের পথ। এই বোল্ডারগুলো অতিক্রম করে আপনাকে নেমে যেতে হবে। নেমে যাওয়ার সময় প্রথম দিন যেমন শুরুতেই পেয়েছিলেন পাইন, ম্যাপেল এর ফরেস্ট, আবার এই নেমে যাওয়ার দিনই আপনি সেই পাইন গাছের নিচ থেকে ধীরে ধীরে নেমে যাবেন। মাঝে মাঝে নামার পথ খুব বিপজ্জনক পথ দেখতে পাওয়া যায়। নেমে যাওয়ার সময় দেখতে পেলাম পাথর দিয়ে তৈরি করা ভেড়া রাখার ছোট ছোট ঘর। এই ঘরগুলোতেই যে ভেড়াগুলো ভ্যালিতে ঘুরে বেড়ায় তাদেরকে রাখা হয়, আর এরকম ছোট ছোট ঘর করে তাতে কিছু লোক, স্থানীয় লোক 2-1টি ঘরে দেখতে পাওয়া যায়। এই ভেড়াগুলো যখন বৃষ্টির সময় বা বিকেলবেলায় তারা সবাই নিচের দিকে নেমে আসে। এই ভেড়ার পাল অতিক্রম করে সামনে ঘন পাইন গাছের বনের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম নিচে নামার জন্য। সামনে যতই এগোতে থাকলাম নিচের দিকে, ততই ঘন পাইন গাছের জঙ্গল দেখতে পেলাম। বিশাল বড় বড় পাইন গাছ। এই পাইন গাছ কখনো কখনো দেখা গেছে যে পাইন গাছগুলো পাতাবিহীন, কোনো পাতা নেই। মনে হয় গাছগুলো
মারা গেছে সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। এই সরু পথ দিয়ে নিচে নামতে হয়। একটু নিচে নামার পর দেখতে পেলাম যে কখনো কোনো রাস্তা নেই, সামান্য পাহাড়ের গায়ে ঢাল দিয়ে নিচের দিকে নামতে হয়। নিচে নামার পর দেখতে পেলাম অদ্ভুত আকারের এক ধরনের ফুল এই গাছগুলোতে ফুটে আছে। এই ফুলগুলো থোকায় থোকায় ঝুলে আছে। এগুলো দেখার পর আবার পুনরায় আমরা নিচের দিকে নামতে থাকলাম। এখান থেকে প্রায় 3 কিলোমিটার খাড়া পথ একদম নিচের দিকে নামতে হবে। একটু এগিয়ে গেলেই আমরা প্রায় 2 থেকে 3 কিলোমিটার আগেই পাবো কফি শপ। এই কফি শপে বসে আপনি কিছু কফি খেতে পারেন, ম্যাগি খেতে পারেন। এই কফি শপ পেরিয়ে গিয়ে আবার এরকম ঘন পাইন গাছ যেগুলো নষ্ট হয়ে গেছে তা দেখতে পাবেন। তা দেখার পর আবার সেই নিচের দিকে নেমে আসতে হবে। অবশেষে 7 দিন ট্রেক করে কাশ্মীরের কেজিএল এর সৌন্দর্য উপভোগ করে নারায়ণের কাছে ফিরে এলাম। এবার এখান থেকে আমরা যাব শ্রীনগর। নারায়ণ নামার পর এই নারায়ণ থেকে আমরা গাড়ি ধরে চলে এলাম শ্রীনগর। আমাদের নির্দিষ্ট রিজার্ভ গাড়ি থাকবে। আপনি যে টিমের সাথে যাবেন সেখানে নির্দিষ্ট গাড়ি থাকবে, সেই গাড়ি ধরে আপনাকে শ্রীনগর ড্রপ করবে। কাশ্মীর গ্রেট লেক ট্রেকটি আপনাকে শ্রীনগর টু শ্রীনগরই কন্ট্যাক্ট থাকে। যে গ্রুপের সঙ্গে যাবেন তারা শ্রীনগর থেকেই আপনাকে গাড়িতে তুলে নেবে। আবার 7 দিন ট্রেক করার পর এই নারায়ণ থেকে আপনাকে আবার শ্রীনগরেই ছেড়ে দেবে। নামার পথেই আমরা দেখতে পেলাম সেই কাশ্মীরের বিখ্যাত আপেল গাছ। আপেল গাছ দেখে আমাদেরও একটু আপেল নেওয়ার ইচ্ছা হলো। আমরা তখন যে গাড়ির ড্রাইভার ছিল তাকে বলার পর ড্রাইভার একটু সামনে এগিয়েই একটি বাগানের কাছে দাঁড় করিয়ে দিল ও বাগান থেকে আমরা আপেল নিলাম। অবশেষে আমরা শ্রীনগর পৌঁছে গেলাম। ভ্রমণের স্বপ্ন চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।